আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল এডুকেশন ব্যাচের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের 48 এবং 49 পৃষ্ঠায় তোমাদের যে সমান্তরধারার সমষ্টি আছে, আমরা সেই সমান্তরধারার সমষ্টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলো আমরা ক্লাস স্ক্রিনে যাই। আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে সমান্তরধারার সমষ্টির এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখানে দেখা যাক, তুমি জানো ভৌগোলিক অবস্থার কারণে বাংলাদেশ প্রায় ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়ে থাকে। তাহলে আমাদের দেশ যেহেতু ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের দেশে প্রায় সময় দেখা যায় আমরা ঘূর্ণিঝড়ের আক্রান্ত হই। আর ঘূর্ণিঝড় হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের গাছপালা, অর্থাৎ আমাদের দেশে যে সুন্দরবন আছে সেটা কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বাড়িঘর, রাস্তাঘাট, বনভূমির শত শত গাছপালা উপড়ে যায়। তুমি এও জানো যে এই সবুজ গাছপালা আমাদের কতই না উপকার করে থাকে। তাই আমাদের রক্ষার্থে আমাদের সবাইকে বৃক্ষরোপণ করতে হবে। তাহলে যদি আমরা এই আমাদের ভালো চাই বা পরিবেশকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের বেশি বেশি করে কি করতে হবে? বৃক্ষরোপণ করতে হবে। এতে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের মাধ্যমে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে কথা বলে তোমাদের এলাকার বৃক্ষরোপণের জন্য 5 বছর মেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করতে পারো। কত বছর মেয়াদী? দেখো, 5 বছর মেয়াদী একটা পরিকল্পনা গ্রহণ করতে পারো। পরিকল্পনাটি এমন হতে পারে, প্রথম মাসে তোমরা 10টি ফলস গাছের চারা রোপণ করো। প্রথম মাসে 10টা ফলস গাছের চারা, এরপর পরবর্তী প্রতি মাসে আগের মাসের চেয়ে 5টি করে বেশি, তাহলে প্রথম মাসে 10টা, আর এর পরে দ্বিতীয় মাসে তার থেকে 5টা বেশি অর্থাৎ 15টা, তৃতীয় মাসে তার থেকে আরও 5টা বেশি অর্থাৎ 20টা, এভাবে করে রোপণ করবে। এবার পরিকল্পনা করে দেখো তো 5 বছরে তোমরা কতগুলো গাছ রোপণ করতে পারো, অর্থাৎ 5 বছরে কতগুলো গাছ রোপণ করতে হবে সেটা আমরা সমান্তরধারার এই সূত্র অনুযায়ী বের করতে পারবো। নিচে দেখো, চলো প্রথম বছরের 12 মাসের হিসাবটি করে দেখি আমরা। তাহলে এখানে 12 মাসের হিসাবটি করে দেখি। নিচের ছকে কয়েকটি উপাত্ত দেওয়া আছে, বাকিগুলো তোমরা পূরণ করো। অর্থাৎ দেখো, গাছের সংখ্যা আর মাস সংখ্যা। প্রথম মাসে যেহেতু 10টা গাছ দিয়ে আমরা ফলস গাছের চারা দিয়ে শুরু করবো রোপণ করা, দ্বিতীয় মাসে 5টা বেশি মানে কয়টা? 15টা। তৃতীয় মাসে তার থেকে আরও 5টা বেশি, 20টা। চতুর্থ মাসে আরও 5টা বেশি, তার মানে এখানে 25টা গাছ আমরা রোপণ করব। এর পরের মাসে দেখো আরও 5টা বেশি, তার মানে এখানে 30টা গাছ রোপণ করব পঞ্চম মাসে। যদি আমরা ষষ্ঠ মাসে যাই তাহলে কিন্তু আরও 5টা যখন বেশি হবে তখন 35টা গাছ রোপণ করব। এভাবে করে আমরা পরের যে রোপণ সংখ্যাগুলো আছে 5 করে বেশি করে আমরা দিয়ে দেব। তাহলে সপ্তম মাসে দেখো এখানে 40টি, এবং 8 মাসে আমরা 45টি, 9 মাসে 50টি, 10 মাসে 55টি, 11 মাসে 60টি এবং 12তম মাসে 65টি। প্রতি মাসে 5টা করে কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে মোট কতটি হবে? আমরা মোট সবগুলো যদি এখন ক্যালকুলেটরে যোগ দিই তাহলে এখানে হবে কিন্তু হচ্ছে 450টি, অর্থাৎ 450টি গাছ আমরা এক বছরে লাগাতে পারবো। আমরা কিন্তু মোট বের করে ফেললাম। তোমরা হয়তো বুঝতে পারছো হিসাবটিকে ধারায় রূপান্তর করলে এটি একটি সমান্তর ধারা হবে। সমান্তর ধারাটি নিম্নরূপ, অর্থাৎ আমরা যদি এই গাছের সংখ্যাকে যদি আমরা এভাবে সাজাই 10, 15, 20, এরপর আরও সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো না দিয়ে আমরা ডট ডট দিয়ে 65 আমরা লিখে দিয়েছি। তাহলে এটা একটা কি? সমান্তর ধারা। কীভাবে বুঝবো যে এটা একটা সমান্তর ধারা? পাশাপাশি দেখো দুটি পদের পার্থক্য, অর্থাৎ এই 15 থেকে যদি 10 বিয়োগ দিই তাহলে কিন্তু আমি দুটি পদের পার্থক্য আমি 5 পাই, এবং এই 20 থেকে 15 বিয়োগ দিলে তাও কিন্তু আমি এখানে 5 পাবো। অর্থাৎ পাশাপাশি দুটি পদের পার্থক্য সবসময় কিন্তু 5 করে আসে। তাহলে এটা একটা সমান্তর ধারা। ভেবে দেখো যে কোনো মাসের প্রয়োজনীয় চারার সংখ্যা হয়তো ধারাটির সাধারণ পদ নির্ণয়ের সূত্র ব্যবহার করে বের করা যাবে, কিন্তু এক বছরে মোট কতগুলো গাছ তোমরা নিজের হাতে রোপণ করতে পারবে তা বের করা কি সহজ হবে? এসো আমরা কিভাবে মোট সংখ্যাটি নির্ণয় করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা করি। তাহলে তোমরা একটু দেখো যে আমরা হয়তো এখানে এক বছরে কতগুলো চারা রোপণ করব তা হয়তো আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বের করতে পারছি, কিন্তু এটা একটা ঝামেলার ব্যাপার যে সবগুলো আমাকে একটা একটা করে ক্যালকুলেটারে, কিন্তু আমি যদি সমষ্টির সূত্রটা পারি বা এনতম পদের সূত্রটা পারি এবং গাছের সংখ্যা এবং মোট গাছের সংখ্যা আমরা দুটোই কিন্তু খুব সহজেই বের করতে পারবো। আর এখানে কোন মাসে কতটি চারা লাগাবো তা কিন্তু আমরা এনতম পদ সংখ্যার যে সূত্রটা আছে সেই সূত্র ব্যবহার করে কি আমরা বের করতে পারবো।
তাহলে আমরা আলোচনা করি যে সর্বপ্রথম ধারাটির সমষ্টি নির্ণয়ের ভিত্তি রচনা করে অন্যতম শ্রেষ্ঠ একজন গণিতবিদ কার্ল ফ্রেডরিক গাউস। আমরা এখানে তার সমষ্টি নির্ণয়ের জন্য কার্ল গাউসের পদ্ধতি আলোচনা করব, অর্থাৎ ইনি কিন্তু একটা এই সূত্র আবিষ্কার করেন। দেখো এখানে সমান্তরধারার যে আমরা সূত্রটা জানি, যেটাতে আমাদের এই অধ্যায়ের সকল এনতম পদের অঙ্ক করতে হবে, সেটা হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এনতম পদ সমান সমান হচ্ছে a n সমান সমান a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কার্ল গাউস কিভাবে বের করেছেন তা পর্যবেক্ষণ করি। ধারাটির প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা Sn সমান সমান, আমরা কিন্তু স্বাভাবিক সংখ্যা মানে একটা জিনিস বুঝি যে 1 2 3 4, যেটা চলমান যে একটা সংখ্যা পদ্ধতি, এটাই হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 আর ডট 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 অনেকগুলো পদ আছে, প্লাস শেষ পদ হচ্ছে n। ধারাটির ব্যতিক্রমে লিখতে পারি, অর্থাৎ ধারাটা যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কি হবে, দেখো এখানে 3 এর পূর্বের পদে যেতে গেলে কি করা লাগবে, এখানে 3 বিয়োগ 1, এর পরের পদে যেতে গেলে হচ্ছে তোমার কি দেওয়া লাগবে 2 বিয়োগ 1, অর্থাৎ প্রতিটি পদের সাথে আমরা 1 1 করে বিয়োগ করলে পূর্বের পদে যেতে পারি। তাহলে আমরা এই n এর পূর্বের পদ কত, n বিয়োগ 1 আমরা দিতে পারি। যে এখানে যদি উল্টোভাবে লিখি যে n, এখানে n কে যদি সাজাই আমরা পিছনে আছে ব্যতিক্রমে মানে উল্টোভাবে লিখবো, তাহলে n আছে আমরা শেষে আমরা এখানে প্রথমে আনলাম, তাহলে n এর এই যে পরে যে পদগুলো ছিল সেই পদটা কি হতো, তাহলে আমরা দিতে পারি কি, যেহেতু প্রতিটি পদ থেকে 1 বিয়োগ করলে আমরা পিছনের পদটি পাচ্ছি, তাহলে n মাইনাস 1। আচ্ছা, এই n এর একটা পদ বের করলাম, এর পরের পদটা বের করতে গেলে n মাইনাস 2, এইভাবে ডট 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 3 2 এগুলো আমরা দিলাম না, শেষে আছে কত 1, উল্টায় দিলে হয় কত 1। এখন দেখো ধারা দুইটি যোগ করে পাই, অর্থাৎ তোমরা Sn এবং Sn দুইটাই আমরা যোগ করে পাই, ব্যতিক্রমে আমরা Sn বসায় যেটা উল্টোভাবে পাইছি এইটা, আর এটা যদি আমরা যোগ করি তাহলে দেখো কেমন হয়। দেখো আমরা এখানে Sn সমান সমান এইটা আমরা লিখেছি যে 1 2 3 প্লাস ডট ডট n, আবার আর একটা Sn আমরা পেয়েছি এইটা যে n প্লাস n মাইনাস 1 প্লাস n মাইনাস 2 প্লাস ডট 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 1, এইটাও আমরা লিখেছি। এখন এইটা আর এটা আমরা যোগ করব, দেখো এখানে যোগ করে কিন্তু পরের লাইনটা পেয়েছি। কিভাবে যোগ করব, Sn আর Sn যদি আমরা যোগ করি তাহলে কত হবে, এখানে 2Sn, আমরা এখানে দেবো হচ্ছে 2Sn, তাহলে 2Sn দিলাম। এখন আমরা সমান সমান দিতে পারি যে এই 1 আর এই n গুণ করলে কি হবে বলো, n প্লাস 1, অর্থাৎ n আর 1 যদি আমরা যোগ করি তাহলে হবে n প্লাস 1। আশা করি তোমরা যোগ করা বুঝতে পারছো। যে এখানে দেখো n মাইনাস 1 থেকে 1 এর সাথে যদি 2 যোগ করি, অর্থাৎ প্লাস 2 থেকে মাইনাস 1 চলে গেলে থাকবে কি, 2 থেকে 1 চলে গেলে কত থাকে, প্লাস 1 থাকে, অর্থাৎ n প্লাস 1, n প্লাস 1। এখন যদি আমরা পরেরটা দেখি, এটা হচ্ছে n প্লাস 1। এখন যদি পরেরটা দেখি যে আমরা এই n মাইনাস 2 থেকে যদি প্লাস 3 চলে যায়, অর্থাৎ প্লাস 3 থেকে মাইনাস 2 বাদ গেলে এখানে আবারও থাকবে n মাইনাস n প্লাস 1, n প্লাস 1 প্লাস দেবো ডট ডট দেবো ডট ডট ডট, দেখো n আর এই 1 যোগ করলে হয় আবারও n প্লাস 1, n প্লাস 1। তাহলে আশা করি যে তোমরা এটা বুঝতে পারছো যে দেখো 2Sn সমান সমান n প্লাস 1, n প্লাস 1, n প্লাস 1 প্লাস ডট 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 n প্লাস 1। দেখো এইটাই কিন্তু আমরা ধারা দুইটি যোগ করে পেয়েছিলাম যে n প্লাস 1, n প্লাস 1 প্লাস n প্লাস 1 প্লাস ডট 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 n প্লাস 1। এটাই গাউসের যে সূত্র বের করার পদ্ধতি, সেটাই কিন্তু এটা। এখন ভাগ যদি দিয়ে আমরা হচ্ছে n সংখ্যক যদি আমরা নির্ণয় করতে চাই এর, তাহলে এখানে কি হবে দেখো সবগুলো n, এখানে কতটি পদ আছে, তাহলে nটি পদ আছে, মনে করে এখানে কতটি পদ আছে, nটি পদ আছে, তাহলে আমরা এই পদের সূত্র দিতে পারি n ইন্টু n প্লাস 1। আচ্ছা, n ইন্টু n প্লাস 1, তাহলে n ইন্টু n প্লাস 1 কিন্তু যে 2Sn সমান সমান n ইন্টু n প্লাস 1। এখন এই 2টা যদি ওই পাশে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু এখানে শুধুমাত্র থাকে Sn আর 2 নিচে যায় হয় ভাগ, তাহলে এখানে হয় n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। তাহলে যে তোমাদের যে সূত্রটি আছে এখানে গাউসের যে সূত্রটি আছে সেটা হচ্ছে Sn সমান সমান n ইন্টু n প্লাস 1। এখন দেখো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি গাউসের সূত্র, এই সূত্রটা কিন্তু এখানে আমরা লিখতে পারি। আর একক কাজ, গাউসের সূত্র ব্যবহার করে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ গাউসের এই সূত্রটা ব্যবহার করে আমরা এইভাবে করে ঠিক প্রথম
50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করব। আমরা জানি যে গাউসের সূত্র অনুসারে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে Sn সমান n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। এখন আমরা যদি এই সূত্র দিয়ে করার চেষ্টা করে লিখব অতএব 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, আমরা এখানে যেহেতু 50টি বলেছে তাহলে আমরা দেবো 50 ইন্টু 50, অর্থাৎ n এর এখানে আমরা শুধু এই 50 বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে। তাহলে n এর মান এখানে 50, যেহেতু n ছিল এখানে আমরা n এর বদলে 50 দিয়েছি, তাহলে 50 ইন্টু 50 প্লাস 1 ডিভাইডেড 2। তাহলে 50 আর 1 কত হয় 150, অর্থাৎ 50 গুণ 150 ডিভাইডেড 2 1275। তাহলে আমরা এই দুইটা গুণদের 2 দিয়ে ভাগ দিলে এখানে 1275। এখন তোমাকে যদি বলা হয় যে 100টি স্বাভাবিক পদের সমষ্টি নির্ণয় করো, তখন তুমি কি করবে যে 100টি স্বাভাবিক পদের, তোমার এখানে 50-এর জায়গা যখন এখানে 100 দেওয়া হতো, যে 100টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি S, তখন তুমি দিবা S100 সমান সমান, তুমি এখানে দিতে পারতে যে 100 ইন্টু 100 প্লাস 1, 100 প্লাস 1 ডিভাইডেড 2 সমান সমান এখানে হতো কত 100 গুণ 101, 100 প্লাস 1 যোগ দিলে 101 হয় ডিভাইডেড 2। এই দুইটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলে যেটা অ্যান্সার আসছে সেটাই কিন্তু অ্যান্সার, তুমি এখানে ক্যালকুলেটর দিয়ে অ্যান্সার আনতে পারবে। তাহলে আমরা 100টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে পারবো, 1000টি বের করতে পারবো, যা আসবে আমরা সেইটাই এই সূত্র অনুযায়ী করে দিলে আমরা কিন্তু পারবো। তাহলে গাউসের এই সূত্র ব্যবহার করে যত স্বাভাবিক সংখ্যার পদের সূত্র বলা হয় আমরা কিন্তু সবই অ্যান্সার করতে পারবো। আশা করি তোমরা এই যে তোমাদের আজকের আলোচনা ছিল সমান্তরধারার সমষ্টি, এখান থেকে আমরা এই গাউসের যে একক কাজ পর্যন্ত কাছে এই পর্যন্ত আজকের ক্লাসে আমরা আলোচনার বিষয়বস্তু রেখেছিলাম। এর পরের ক্লাসে তোমাদের নিচের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটি তোমাদের যাদের ভালো লেগেছে তোমরা সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।